শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। চরিত্র ও ঘটনা সাহিত্যের প্রয়োজনে নির্মিত। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। 107 FM রেইনবো এটি সমর্থন করে না। গল্প স্বল্পতে আজ শুনবেন বাণীব্রত গোস্বামীর লেখা রক্ষাকর্ত্রী জগদ্ধাত্রী। লেখক বাংলা সাহিত্যের প্রথম সারির বিভিন্ন পত্রিকাতে নিয়মিত লেখালেখি করেন। তাঁর লেখা একক বইয়ের সংখ্যা 5টি। সাহিত্যের সব ধরনের ধারাতেই তিনি গল্প ও উপন্যাস লিখেছেন। তার মধ্যে অপূর্ব প্রত্যুষ গোয়েন্দা সিরিজ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বাংলার প্রথম সারির দৈনিক সংবাদপত্র গোষ্ঠী থেকে সেরা গল্পকারের পুরস্কার লাভ করেছেন। এছাড়াও দিল্লি ও বিদেশ থেকেও সাহিত্য সম্মানে বেশ কয়েকবার সংবর্ধিত হয়েছেন। আজ গল্প স্বল্পতে শুনবেন বাণীব্রত গোস্বামীর লেখা অপূর্ব প্রত্যুষ গোয়েন্দা সিরিজের গল্প রক্ষাকর্ত্রী জগদ্ধাত্রী। গল্পের কথক ও অপূর্বর ভূমিকায় অরিজিৎ, গোয়েন্দা প্রত্যুষের চরিত্রে বাসু, অন্যান্য ভূমিকায় অর্পণ, উজ্জ্বল, সোমক, রাজীব, সুনন্দা, দেবলীনা, কল্পলাল, আত্রেয় ও সৌমিক, এবং গল্পের সূত্রধার আমি সৌমি। শুরু হচ্ছে বাণীব্রত গোস্বামীর লেখা রহস্য গল্প রক্ষাকর্ত্রী জগদ্ধাত্রী। সরি প্রত্যুষ, একটু চালটা চেঞ্জ করব। একবার চাল দিয়ে আর পাল্টানো যায় না অপূর্ব। দাবার তো একটা সামান্যতম নিয়ম আছে নাকি? আরে তুমি তো এখনো চাল দাওনি ভাই, তার আগে অবধি তো দেওয়া যায়। ঠিক, মানুষ নিজে অন্যায় করলে উকিল, আর অন্য কেউ করলেই তখন বিচারপতি। বাহ, এই কথার যদিও উত্তর কিছু হয় না, তবু একটা জোড়াতালি দিয়ে তর্কটা চালিয়ে যাব ভাবলাম, কিন্তু নিরুপায়। তারস্বরে ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল। ধরতে যাব, হঠাৎ আবার দরজায় ঠকঠক। কোন দিকে যাব? মোবাইলটা কানে লাগিয়েই দরজাটা খুললাম। দেখি মেষ বাড়ির ঠাকুর মুড়ি আর তেলে ভাজা নিয়ে ঢুকছে। ও জানে যে এরকম একটা ঝাঁঝরির মতো আকাশ ঝরা অবিরাম বৃষ্টির দিনে দাবা খেলার সঙ্গে আমাদের ঠিক কি লাগে। সাব্বাস ঠাকুর। বলাতে গলা নামিয়ে ঠাকুর উত্তর দিল, চাপ পেছনে আসছে। আরে না না, আপনাকে সাবাস বলিনি। হ্যাঁ, আপনি বলুন, কি বলছিলেন? আগে প্রত্যুষ বাবুর সঙ্গে যদি একটু কথা বলা যেত, মানে ওনার নাম্বার তো পেলাম না, তাই বাধ্য হয়ে আপনাকে করলাম। আপনি বলতে পারেন, ও শুনছে, ফোন স্পিকারই দেওয়া আছে। নমস্কার, আমি দেবেন্দ্র নারায়ণ ঠাকুর বলছি চন্দননগর থেকে। আমরা চন্দননগরের বর্ধিষ্ণু ঠাকুর পরিবার। আমাদের বাড়িতে নিত্য সেবার জগদ্ধাত্রী ঠাকুর আছে, আর কদিন পরে তো মায়ের পুজো। তো আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোর মতো 5 দিনের হয়। এবারের পুজোর কটা দিন যদি আমার বাড়িতে পায়ের ধুলো দেন, তাহলে আমি খুব উপকৃত হই। আসলে আমি খুবই আতঙ্কে আছি। অবশ্য আমি আপনাদের উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেব, বুঝলেন? আমি কিছু বলার আগেই প্রত্যুষ প্রশ্ন করে ফেলল, হঠাৎ আতঙ্কটা কেন? আগে আমাদের যিনি নিত্য পুজো করেন, তার ছোট ভাই গতকাল রাতে খুন হয়েছেন। সেই বিষয়ে খুবই চিন্তায় দিন কাটাচ্ছি। সবটা ফোনে বলা যাবে না, একবারটি এখানে এলে আমি কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, অপূর্ব এ বিষয়ে আপনার সঙ্গে কথা বলে নেবে। আমাদের স্কুলে তো জগদ্ধাত্রী পুজো ছুটি মাত্র 1 দিন, তবুও দেখছি কি করা যায়। আমাকে বাঁচালেন প্রত্যুষ বাবু, অশেষ ধন্যবাদ। আমি গাড়ি পাঠিয়ে দেব। তার দরকার হবে না, গেলে আমরা ট্রেনেই যাব। আমি জানি যে এই সময় আমার কি করণীয়, মানে পুরো প্ল্যানটা ছকে ফেলা। কোন ট্রেনে যাব, কবে যাব, জামা কাপড় গুছানো, ছদ্মবেশের প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু মনে করে নিয়ে নেওয়া। এরকম অনেক ঝক্কি, এখন সবকিছুই আমার। তাই দাবা আপাতত মুলতুবি। প্রত্যুষ তেলে ভাজায় একটা কামড় দিয়ে হাতের তেলটা অন্য হাতে মুছতে মুছতে বলল, সব পিছলে যাচ্ছে গো অপূর্ব, অনেকগুলো খটকা। ভাবাচ্ছে কিন্তু ঠিক হিসেব মেলাতে পারছি না। কিরকম?
উনি আমাদের জগদ্ধাত্রী পুজোর সময়তেই কেন যেতে বললেন? পুরোহিত মশাইয়ের ভাই খুন হওয়ায় উনি এতটা আতঙ্কিত কেন? এই খুনের সঙ্গে কি পুজোর কোনো সম্পর্ক আছে তাহলে? হ্যাঁ, গেলেই তো সবটা বোঝা যাবে। তবে এই কেসটার সঙ্গে মনে হচ্ছে প্রত্যুষ আমাদের সেই ননী চোরের মোহনবাসী বা ওই হৈমবতীর হীরকদূতি, এই দুটো রহস্যের খুব মিল আছে। ঠিক, মাঠে নেমে তো সবাই খেলতে পারে, কিন্তু তার আগে হোমওয়ার্কটাই তো আসল। এবার আমি চুপ করে গেলাম। বুঝলাম যে প্রত্যুষ ইতিমধ্যেই অনেকটা গভীরে ঢুকতে শুরু করে দিয়েছে। এটাই ওর নিজস্ব পদ্ধতি। পেনটা তুলে নিয়ে খুব আস্তে করে টেবিলের ওপর টকটক করে ঠুকছে আর গভীর চিন্তামগ্ন। হঠাৎ একটা প্রশ্ন। খোঁজ নাও তো, এখন চন্দননগর থানার বড়বাবুকে। আমি তো আর এমনি প্রত্যুষের সহকারী হইনি, কিছু যোগ্যতা নিশ্চয়ই আছে। তাই আমার সপ্রতিভ উত্তর, আরে ওখানে এখন মিস্টার মিত্তির আছেন, সেই যে যার সঙ্গে টাকিতে তদন্তে গিয়ে আলাপ হয়েছিল। কি যোগাযোগ করব? সাব্বাস! না, এই মুহূর্তে নয়, আগে ওখানে যাই। ভাবনা কিন্তু মাথার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। ভাবছি পঞ্চমীর দিন স্কুল করেই বেরিয়ে যাব, কি বলো? ঠিক বলেছ, বোধনের আগে যাওয়াটাই বোধহয় সঠিক হবে। পঞ্চমীর দিন তো এমনি শনিবার পড়েছে, হাফ ছুটি। তো ভাবছি স্কুল করেই ওই দিন বেরিয়ে পড়ব, দুপুরের ব্যান্ডেল লোকাল। বাহ, সুন্দর প্ল্যানিং। হাওড়া থেকে কয়েকটা স্টেশন ছাড়ালেই প্রকৃতি তার রূপ উপর করে দেয় চোখে। দেখতে বেশ ভালোই লাগে। এখন হাতে একটু সময় আছে, সেই ফাঁকে নিজেদের পরিচয়টা দিয়ে দিই। আমি অপূর্ব কর, শখের গোয়েন্দা প্রত্যুষ সেনের সহকারী। এছাড়াও আমাদের অবশ্যই আরও কিছু পরিচয় রয়েছে। আমরা দুজনেই হিন্দুস্থান স্কুলে পড়াই। প্রত্যুষ বিজ্ঞান আর আমি আঁকা শেখাই। সেই সূত্রেই আমি লালবাজারের কম্পোজিট আর্টিস্ট, মানে ওই যারা সাক্ষীর মুখের বর্ণনা শুনে অপরাধীর ছবি আঁকে। পুলিশ মহলে তাই কিঞ্চিত জানাশোনা আছে। প্রত্যুষের মাঝে মধ্যে সেই সুযোগটা কাজে লাগে। আরও একটা কাজ আমি অবশ্য গোপনে করে থাকি, সেটা সাধারণত বাইরে বলতে চাই না, যে প্রত্যুষের সব রহস্য তদন্ত আমি গল্পের আকারে লিখে রাখি। থাকি মির্জাপুরের একটা ছোট্ট মেসবাড়িতে। ডজনখানেক খুব জটিল রহস্য উন্মোচন করে ইদানিং প্রত্যুষের বেশ নামডাক। তবে তার মধ্যে দুবরাজপুরের ঐতিহাসিক সেই পুঁথি উদ্ধার এবং দেশব্যাপী একটা কিডনি পাচার চক্রের হদিশ বার করাটা সত্যি প্রত্যুষের অত্যন্ত ক্ষুরোধার বুদ্ধির পরিচয়। খেয়ালই করিনি যে কথায় কথায় চন্দননগর চলে এলো। উঁকি মেরে দেখলাম যে প্রত্যুষ এতক্ষণ ইন্টারনেটে চন্দননগরের ইতিহাস দেখছিল। এটা সত্যি ওর একটা সিগনেচার স্টাইল। কোনো রহস্যে ঢোকার আগে সেই ব্যাপারে প্রচুর পড়াশোনা করে নেওয়া। স্টেশনে নেমে এদিক ওদিক তাকাচ্ছি, হঠাৎ একটা পেছন থেকে গলা, এই যে অপূর্ববাবু, এদিকে। ঘাড় ঘুরিয়ে দেখি যে এক মাঝবয়সী ভদ্রলোক আমাদেরকে ডাকছেন। আমরা তাকাতেই এগিয়ে এলেন। নমস্কার, আমি পরিমল চক্রবর্তী, ঠাকুরবাড়ির ম্যানেজার। চলুন, বড়বাবু গাড়ি পাঠিয়ে দিয়েছেন। তো আপনি আমাদের চিনলেন কি করে? আপনাদের ছবি দেখেছি তো কাগজে, সেই কপালকুণ্ডল আর খাঁড়া উদ্ধার থেকেই তো আমি আপনাদের খবর রাখি। আমাদের কথার ফাঁকেই প্রত্যুষ ঢুকে গেল। তা কতদিন আছেন এই বাড়িতে? বছর 10। এখানে একটা খুন হয়েছে কিছুদিন আগে শুনলাম, ব্যাপারে কিছু জানেন নাকি? সেসব কথা বড়বাবুই আপনাকে বলবেন। আমি বললে ছোট মুখে বড় কথা হয়ে যাবে। আমার কাজ শুধু আপনাদের এখান থেকে নিয়ে ওখানে যাওয়া, আর যে কদিন এখানে থাকবেন আপনাদের দেখাশুনো করা। কথায় কথায় মিনিট 15-র মধ্যেই ঠাকুর বাড়িতে চলে এলাম। বিরাট দুমহলা জমিদার বাড়ি, বেশ মোটা সব থাম ঐতিহ্যের ভার বহন করছে। দারোয়ান লোহার গেটটা খুলে দিল। ভেতরে নুড়ি পাথরের রাস্তা, আর গাড়ি গিয়ে দাঁড়ালো একদম শ্বেত পাথরের গাড়ি বারান্দার নিচে। ডান দিকে জগদ্ধাত্রী ঠাকুরের মন্দিরটা চোখে পড়ল। বাঁদিকে একটা ফুল ফলের বাগান ঘেরা পুকুর। প্রত্যুষের চোখ কিন্তু সিসি ক্যামেরার মতো, সমস্ত কিছু এক ঝলকে মাথায় গেঁথে নিল। পরিমল আমাদের নিয়ে গেল দোতলার একটি ঘরে। আমাদের থাকবার সে এক এলাহি ব্যবস্থা। বিছানায়
দুধ সাদা চাদর পাতা, আর পূব দিকের জানলা খুলতেই একেবারে মা গঙ্গা। বারান্দায় দাঁড়ালে সে দৃশ্য সত্যিই বড় নৈসর্গিক। সামান্য অন্যমনস্কতার ফাঁকেই পরিমল বলল, আপনারা ফ্রেশ হয়ে নিন। সন্ধেবেলা চায়ের টেবিলেই বড়বাবু আপনাদের সঙ্গে দেখা করবেন। তার আগে কিছু দরকার হলে আমাকে জানাবেন। কথার ফাঁকেই দেখলাম যে একটা বুড়ো লোক দুধ সাদা তোয়ালে আর সাবান দিয়ে গেল। প্রত্যুষ হাঁক দিল, শুনছেন? এই যে, হ্যাঁ বলছি, আপনার পরিচয়টা? আমি এই বাড়িতে 5-4 মাস কাজ করি আর বাজারহাট দোকানপাট করি। কি নাম? কতদিন আছেন এই বাড়িতে? আগে আমার নাম দিনু। আমি প্রায় 60 বছর ধরে আছি এই বাড়িতে। কবে এসেছিলাম আমার নিজেরই মনে নেই। এই বলে প্রণাম জানিয়ে চলে গেল দিনু। সন্ধে নামছে গুটি গুটি। কাল থেকে আবার মায়ের পুজো শুরু। পুরো বাড়িতে সাজানো টুনি ঝপ করে চলে উঠল। চারদিক আলোয় ফিনিক ফুটছে। অবশ্য আমরা এসেছি রহস্যের অন্ধকার ভেদ করতে। ঘড়িতে ঢং ঢং করে ঠিক 6টা বাজছে। পরিমল এসে হাজির। চলুন, বড়বাবু চায়ের টেবিলে ডাকছেন। ঘড়িটা কোথায় বাজছে? খাবার ঘরের পাশের দালানে। এই ঘড়ি অনুযায়ী তো এ বাড়িতে সব চলে। এখানে সব কিছুই কাঁটায় কাঁটায়, একদম নিখুঁত। গিয়ে দেখি চায়ের টেবিলে দেবেন্দ্রনারায়ণ ঠাকুর বসে আছেন। ফিনফিনে আদ্যির পাঞ্জাবি, আর তার ভেতর গোলাপি নধর শরীরের আভা। চেহারাই বলে দিচ্ছে যে জমিদার বংশ। আমাদের দেখি উঠে দাঁড়ালেন। বোঝা গেল যে খুবই সজ্জন ব্যক্তি। আরে আসুন আসুন প্রত্যুষবাবু, আপনি আসার পর থেকে যথেষ্ট নিশ্চিন্ত বোধ করছি। আমি তো আপনার দুশ্চিন্তার কারণটা ঠিক বুঝলাম না। একজন খুন হয়েছেন যিনি আপনার বাড়ির পুরোহিত মশাইয়ের ভাই, তাতে আপনার এত আতঙ্ক কিসের? পুলিশ নিশ্চয়ই তদন্ত করছে। হ্যাঁ, পুলিশ তো অবশ্যই তদন্ত করছে, এখনো কোনো কিনারা করতে পারেনি। কিন্তু এই ছোট শহরে হয়তো অপরাধী দিব্যি ঘুরে বেড়াচ্ছে, সেইখানেই তো আমার ভয়। আচ্ছা, আপনি কি কোনোভাবে ওর ভাইয়ের সঙ্গে জড়িত? মানে উনিও কি পুজো আচ্ছা করতেন? না না না, উনি স্কুল মাস্টার, অঙ্কের। আমি কোনোভাবেই ওনার সঙ্গে জড়িত নই। তবে তবে কি? মানে আমাদের পুরোহিত মশাই হরিহর চক্রবর্তীর ছোট ভাই ছিল এই গদাধর চক্রবর্তী। ভাই মানে যমজ ভাই, 7 মিনিটের ছোট। এরা বংশ পরম্পরা আমাদের কুলপুরোহিত। 2 ভাইকে একদম অবিকল একরকম দেখতে। তো আমার ভয়টা সেখানেই। অবিকল একরকম দেখতে বলে আপনার ভয় কেন? এমনও তো হতে পারে যে আমাদের পুরোহিত মশাইকে মারতে গিয়ে ওনাকে মেরে ফেলেছে। কারণ পুরোহিত মশাই আমাকে একদিন বলেছিলেন যে ওকে নাকি কে একজন কদিন হলো অনুসরণ করছে। তবে ওর ভাই মারা যাওয়ার পর থেকে সে ব্যাপারটা কেটে গেছে। তবুও পুলিশ বলেছে যে খুনি নাকি প্রথমে মারতে চায়নি। পোস্টমর্টমে জানা গেছে যে মৃত্যুর আগে ভালো রকম ধস্তাধস্তি হয়েছিল। তারপর যতদূর সম্ভব বেকায়দায় ছুরিটা বুকে ঢুকে গেছে। হয়তো মারতে চায়নি খুনি, শুধু ভয় দেখাতে চেয়েছিল। আপনার এরকম ধারণার কারণটা কি? আমার না, পুলিশের ধারণা তাই, আমি শুনেছি। এই বাড়ির পুরোহিত মশাইকে হঠাৎ কেউ ভয় দেখাতে বা খুন করতে যাবে কেন? মানে এরকম আপনার মনে হওয়ার কারণটা কি? যেহেতু পুরোহিত মশাই আমাদের বাড়ির অনেক গোপন কথাই জানতেন। বুঝতে পারছেন, আমরা প্রায় 300 বছরের জমিদার বংশ। সোনাদানা তো কম নেই বাড়িতে, তাই হয়তো। বুঝলাম। তা আমাকে এখন কি করতে হবে? খুনের তদন্ত? না 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 না, সে তো পুলিশ করছে। আপনি আমার বাড়িতে 5 দিন অতিথি। আপনার উপযুক্ত পারিশ্রমিক আমি দেব। শুধু খেয়াল রাখবেন যেন নির্বিঘ্নে আমাদের এই মা জগদ্ধাত্রীর পুজোটা মিটে যায়। কাল থেকে সব আত্মীয় স্বজন এসে যাবে। তাহলে তার আগেই আমি একটু বাড়ির লোকদের সঙ্গে আলাপ করে নিতে চাইব। অবশ্যই, আমি এখনই সবাইকে ডাকছি। তারপরে আমরা ঠাকুরের অস্ত্র সাজাতে যাব। কালকে তো আবার বোধন, তো এবারে তিথি একটু তাড়াতাড়ি পড়েছে। বাড়ির সবাইকেই ডাকা হলো। দেবেন্দ্রবাবুরা 3 ভাই, মেজ ভাই নরেন্দ্র আর ছোট ভাই বীরেন্দ্র। দেবেন্দ্রবাবুর এক ছেলে আমেরিকায় থাকে, ইঞ্জিনিয়ার,
আগামীকাল আসছে বউ বাচ্চা নিয়ে। আর এদিকে নরেন্দ্রবাবুর এক মেয়ে, এক ছেলে। মেয়ের বিয়ে হয়েছে গুপ্তিপাড়ায়, পূজা আসবে। ছেলে তীর্থঙ্কর এখনো বিয়ে থা করেনি, পৈতৃক ব্যবসাতেই যুক্ত। এদের মূল ব্যবসা কাপড়ের, আরও অনেক ব্যবসা আছে। আর বীরেন্দ্রর 2 ছেলে, ছোট, দুজনেই স্কুলে পড়ে। আর আছে বাড়ির 3 বউ। ছোট বউয়ের বোন মানে বীরেন্দ্রর শালী নমিতা প্রতিবারই পুজোর সময় এখানে আসে। কলকাতার কলেজে ইতিহাস নিয়ে পড়ে, হোস্টেলে থাকে। ম্যানেজার পরিমলের সঙ্গে তো আগেই আলাপ হয়ে গেছে। আর বাড়িতে ঝি, চাকর, রাঁধুনি, দারোয়ান, মালি, ড্রাইভার এই সবাই মিলিয়ে প্রায় জোনা 10 কর্মচারী। দেবেন্দ্রবাবুর কথায় এরা সবাই খুবই পুরনো আর বিশ্বাসী। সবার সঙ্গেই টুকটাক আলাপ জমালো প্রত্যুষ, শুধু বাড়ির বউদের আপাতত বাদ দিয়ে। দেবেন্দ্রনারায়ণ বারবার ঘড়ি দেখছেন। বুঝলাম যে অস্ত্র সাজাবার সময় হয়ে গেছে। আমরা সবাই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলেই বোঝা যায় যে অনেক প্রাচীন গঠনশৈলী। মার্বেলের সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে উঠে মায়ের গর্ভগৃহ। ডান দিকের থামে একটা মার্বেলের ফলক। প্রত্যুষ কনুইয়ের হালকা খোঁচায় সেদিকে আমার দৃষ্টি আকর্ষণ করল। আমার চোখ গেল ফলকে। তাতে লেখা রয়েছে, ষষ্ঠীতে মাতৃবোধন, নির্বুদ্ধিতে অরণ্যে রোদন, নবমী নিশীতে সন্ধ্যারতি, অষ্টমী অঞ্জলিতে জট মুক্তি। কানের কাছে প্রত্যুষের ফিসফিস। কি বুঝলে ভায়া? আরে এটা তো কোনো সূত্র মনে হচ্ছে। সেই কারণেই তো আমাদেরকে ডাকা। এইবারে প্রত্যুষ আবার দেবেন্দ্রবাবুর সঙ্গে গল্পে মশগুল হয়ে পড়ল। আচ্ছা দেবেন্দ্রবাবু, আপনাদের তো সারা বছর নিত্য পূজা হয় মা জগদ্ধাত্রীর, তখন কি অস্ত্র পরানো থাকে? এমনিতে সারা বছর রূপলি রঙের অস্ত্র থাকে। পঞ্চমীতে মাকে প্রতি বছর এই সোনালি অস্ত্র পরানো হয়। সোনালি না সোনার? মানে সবই ওই সোনার জলে গিল্টি করা, মানে শঙ্খ এবং চক্র। হ্যাঁ, শুধু তীর আর ধনুকটা কিন্তু সোনার। এই কথাটা বলার ফাঁকে দেবেন্দ্রবাবুর চোখ মুখে একটা অস্বস্তি ফুটে উঠল। আশা করি সেটা প্রত্যুষের চোখ এড়ায়নি। ও পাল্টা প্রশ্ন করল, এত বড় খাঁটি সোনার তীর আর ধনুক এইভাবে 5 দিন পরানো থাকবে? সেটা তো বেশ বিপজ্জনক। আপনি তো থাকলেন, চিন্তা কি? মাফ করবেন, আমি কিন্তু আপনার এই তীর ধনুক দিনরাত পাহারা দিতে এখানে আসিনি, আর সেটা আমার পক্ষে সম্ভবও নয়। আপনি ভুল করছেন। আপনার মতো রহস্য সন্ধানীকে কি আমি সেই কথা বলতে পারি? দেখুন, দেবদেবী বিষয়ক যে কোনো তদন্তে আপনি তখন 1 নম্বর। তীর ধনুক অত সহজে চুরি করতে পারবে না কেউ, সে রাস্তা মারা আছে। হাত সাফাই করে তা হবে না, মগজ খোলতাই হতে হবে। সেখানেই তো আপনার সঙ্গে লড়াই হতে পারে। সেই কারণেই তো আপনাকে এখানে আনা। তীর ধনুক হাত থেকে খোলা পড়ার কোনো সূত্র আছে নাকি? সে বিষয়ে কাল সকালে বোধনের পর জলখাবারের টেবিলে আলোচনা করব। সবটাই বলে দেব আপনাকে। আজ আমাকে মাফ করবেন, রাত্রকু শুধু একটু কৌতূহল থাক। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনি ছাড়া এই সূত্র আর কে জানে? আমি যে জানি সেটা জানলেন কি করে? খুব স্বাভাবিক। হ্যাঁ, আমি ছাড়া আর পুরোহিত মশাই জানেন সে সূত্রটা। সেটাই আন্দাজ করেছিলাম। তখনও তীর ধনুক পরানো হয়নি, পাশে রাখা। মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল দেবেন্দ্রনারায়ণের মুখ। শুধু হাতটা বাড়িয়ে দিলেন প্রত্যুষের দিকে করমর্দনের উদ্দেশ্যে। মানুষ চিন্তা আমার ভুল হয় না প্রত্যুষবাবু। আমি সঠিক লোককে সঠিক কাজের জন্য বেছেছি। সাবাস। খেয়াল করলাম যে ঠাকুরমশাই আর 5টা সাধারণ তীরধনুকের মতোই মায়ের আঙুলের ভেতর দিয়ে রডটা ঢুকিয়ে ওপরের চওড়া অংশটা প্যাঁচ দিয়ে আটকে দিলেন। তাহলে এখন প্রশ্ন হলো যে সূত্রটা কি কাজে লাগে? রাতের খাবার ঘরেই দিয়ে গেল দিনু। দিনুর সঙ্গে আমাদের সখ্যতা ক্রমশ বাড়ছে।
আর এদিকে টুকটাক গল্পের ফাঁকে কখন চোখ লেগে গেছে জানি না। হঠাৎ ঘুম ভাঙতে দেখি যে প্রত্যুষ বারান্দায় পায়চারি খাচ্ছে। বুঝলাম শান দিচ্ছে মগজে, বোধহয় সূত্রটাকেই ভাঙতে চাইছে। আবার আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। সকালে জলখাবারের টেবিলে এলাহি আয়োজন, পুজো শুরু। প্রত্যুষ গরম ফুলকো লুচিতে একটা ছোট্ট আঙুলের টোকায় ধোঁয়াটা বার করে দিল। দেবেন্দ্রবাবু বলে উঠলেন, আপনাকে আরো দুটো লুচি দিই? সেটাই তো ভাবছি কটা খাবো, 6টা 9টা নাকি 8টা? মানেটা তো আপনার সহজেই বুঝে যাওয়া উচিত। 6, 9, 8 তো। দেবেন্দ্রবাবুর চোখ বিস্ফারিত। আমিও অবাক। বুঝলাম যে সূত্রের সমাধান 6, 9, 8, কিন্তু এই পাসওয়ার্ড লাগে কোথায়? সেটাই এখন আসল রহস্য। আমার মনের কথা কেড়ে নিয়ে প্রত্যুষ প্রশ্ন করল, এটাই তো তীরধনুকের পাসওয়ার্ড। হ্যাঁ, তীর আর ধনুকের গায়ে দুটো সেন্সর লাগানো আছে। কেউ হাত দিলে অ্যালার্ম বেজে উঠবে। এই একটা পাসওয়ার্ড দিয়ে দুটো সেন্সর অফ করা যায় পুজো করার সময়, না হলে তো বাঁচতেই থাকবে। এছাড়াও আপনি দেখেছেন বোধহয় যে মন্দিরে সিসি ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ দেখেছি, কিন্তু পাসওয়ার্ডের সূত্র ছড়ায় লেখা কেন? আগে এটা আমার পিতৃদেব ঈশ্বর চন্দ্রনারায়ণ ঠাকুরের হেঁয়ালির নিদর্শন। উনি খুব গোয়েন্দা কাহিনীর ভক্ত ছিলেন তো, ছড়া কেটে কথা বলতে খুব ভালোবাসতেন। সেই নেশাতেই এই পদ্মের ভেতর পাসওয়ার্ড লুকিয়ে রাখা। যদি কখন আমরা ভুলে যাই, তখন আমরা ছোট তো, এই সেন্সর ফলকের বয়স প্রায় ধরে নিন 50 হবে। আচ্ছা, পাসওয়ার্ডটা ঠিক কিভাবে কাজ করে? ট্রলি ব্যাগ আছে না, ওই ট্রলি ব্যাগের মতো একটা নাম্বার লক তীর আর ধনুকের গায়ে লাগানো আছে। সেখানে এই 6, 9, 8 সেট করলেই সেন্সর বন্ধ। আচ্ছা, একটা কথা, এই তীরধনুকের এত নিরাপত্তা কেন? দেখুন, প্রায় 300 বছর আগে আমাদের পূর্বপুরুষ ইন্দ্রনারায়ণ চৌধুরীকে স্বয়ং নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এই তীরধনুকটা উপহার দেন। তাঁর দয়াতেই গঙ্গার পাড়ে আমাদের এই জমিদারি। তবে সেসব তো আর এখন কিছুই নেই, শুধু বেঁচে আছে ইতিহাস। তারপর থেকে মা জগদ্ধাত্রী আমাদের বাড়িতে পূজিতা হন। দেবীর আশীর্বাদই আমাদের দবদবা। তাই এই তীরধনুকের মূল্য শুধু সোনা হিসেবে নয়, তার ঐতিহাসিক চাহিদাও আকাশ ছোঁয়া। ইতিমধ্যে আমার কাছে 5 কোটি টাকারও লোভনীয় অফার আছে। আমি বা আমার বংশের আশা করি কেউ কোনোদিন ওটা হাতছাড়া করবে না। ওটা সত্যি আমাদের খুব পয়া। তবে হ্যাঁ, আমার বাবার আমলে এক প্রাচীন ঐতিহাসিক দ্রব্য পাচারকারীর নজরে পড়েছিল এই মহামূল্যবান তীরধনুকের ওপর। এখানে তো একসময় ফরাসিদের শাসন ছিল। কিছু ফরাসি সাহেব তখন এই শহরে বাস করতেন। তো বাবা তখন এক ফরাসি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে এই সেন্সর লকের ব্যবস্থা করেন। ইন্দ্রনারায়ণ চৌধুরী কেন? আসলে আমরা তো চৌধুরী। ফরাসি বর্ডার ডুপ্লে সাহেবের কাছ থেকে পরে আমরা এই ঠাকুর উপাধি পাই। আচ্ছা, ধন্যবাদ। চলো অপূর্ব, একটু বেরোবো, থানায় যেতে হবে বুঝলে। গাড়িতে উঠিয়ে প্রশ্ন করলাম, এই প্রত্যুষ এইসব সেন্সর কিভাবে কাজ করে? তদন্তের থেকেও তোমার লেখালেখিটা এখন বেশি প্রয়োজনীয়, তাই না? আমি ধরা পড়ে গিয়ে লজ্জায় হাসলাম। বললাম, প্লিজ বলো না। সেন্সরের ভেতর থেকে একটা রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ বেরোয়। কেউ বা কিছু সেই বস্তুটা স্পর্শ করলে সেন্সর একটা বার্তা পাঠায়, আর তাতেই অ্যালার্ম বেজে ওঠে। বুঝলাম। থানায় মিত্তিরবাবু যথেষ্ট খাতির করলেন। সেটা পূর্ব পরিচিত বলে নয়, উনি মানুষটাই প্রকৃত অমায়িক। প্রত্যুষ জিজ্ঞেস করাতে বললেন, আরে লোকটা নির্বিবাদী নিরীহ মানুষ ছিলেন। সেদিন রাত্রিরে ওই ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি যাচ্ছিলেন। খুব বৃষ্টি হচ্ছিল তখন, রাস্তাঘাট একেবারে শুনশান ছিল। তারপরে এই খুন, কোনো চাক্ষুষ সাক্ষীও নেই। আপনার কি মনে হয় মিত্তিরবাবু, খুনটা কে করতে পারে? বা
কেনই বা করলো? এলাকার বা আশেপাশের সব অপরাধীকে জেরা করা হয়ে গেছে। যদ্দূর মনে হয় তারা কেউ করেনি। এ নতুন খুনি। খুনের ধরন বলছে একদমই কাঁচা হাতের কাজ, হয়তো অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। ছাত্র টাত্র কেউ হতে পারে, হয়তো পরীক্ষায় ফেল করিয়েছিলেন, সেই রাগের বশে। তীরের একটা ফলা সবে পাওয়া গেল, এখনো ধনুকের দুটো দিক বাকি। আপনার কথার মানে তো কিছুই বুঝতে পারছি না মিস্টার সেন। ঠাকুরবাড়ি থেকে বেরিয়েই উনি খুন হয়েছিলেন, মানে ওই সোনার তীর ধনুকের সঙ্গে এই খুনের একটা সম্পর্ক আছে। যেহেতু উনি একদম পুরোহিত মশাইয়ের ডুপ্লিকেট, এখন বাকি দুটো বিষয়ের প্রথম খটকা হলো খুনি এখন কি করছে, কিভাবে চেষ্টা করছে তীর ধনুকটা হাতাবার। দ্বিতীয়ত, সে কি একাই নাকি তার কোনো সাগরেদ বা গুরুদেবও আছে? হ্যাঁ, ঠাকুরবাড়ির তীর ধনুকের কথাটা আমিও শুনেছিলাম বটে। গতবার পুজোয় যেদিন গিয়েছিলাম নিজের চোখে দেখেওছি। শুনেছি অনেক দামি পুরনো জিনিস, সিসিটিভি সেন্সর সবই নাকি লাগানো আছে। ঠাকুরবাবু বলেছিলেন, তারপরেও চুরি যাবে? ইচ্ছে করলে সবই চুরি করা সম্ভব মিস্টার মিত্তির। যাকে আপনি যখন এসে পড়েছেন, আশা করি আর কোনো চিন্তা নেই। ফেরার পথে কৌতূহলটা আর চেপে রাখতে পারলাম না। আচ্ছা ভাইয়া, তুমি কি করে বুঝলে যে এই খুনের সঙ্গে তীর ধনুকের একটা সম্পর্ক আছে? অপূর্ব, যে খুনটা করে ফেলেছে সে হয়তো খুনটা করতেই চায়নি, দুর্ঘটনাবশত হয়ে গেছে। এমনও তো হতে পারে যে সে পুরোহিত মশাই হরিহর চক্রবর্তী ভেবে তার ভাই গদাধর চক্রবর্তীকে খুন করে ফেলেছে ভয় দেখাতে গিয়ে। তো পুরোহিত মশাইকে খুনি হঠাৎ ভয় দেখাবে কেন? মানে পাসওয়ার্ডটা জানার জন্য? সাব্বাস অপূর্ব, এই তো প্রকৃত রহস্য কাহিনী লেখকের মতো কথা। কিন্তু একটা নতুন রহস্যের তো জন্ম হলো, সেটা খেয়াল করলে? কই না তো। কি? পুরোহিত মশাইয়ের ভাই ঠাকুর বাড়িতে অত রাত্রিরে কেন গিয়েছিলেন, আর সেটা দেবেন্দ্রবাবু আমাদের কাছে বেমালুম চেপেই বা গেলেন কেন? এটা তো আগে ভেবে দেখিনি প্রত্যুষ। ঠিকই তো বলেছ। ঠাকুরবাড়িতে লোকজনের ভিড় ইতিমধ্যেই বেড়ে গেছে, অনেকেই চলে এসেছে। আমেরিকা থেকে এসে গেছে রূপঙ্কর, তার স্ত্রী রিমি এবং 2 ছেলে। ছেলে দুটোকে দেখতে একদম বিদেশি, নাম জন আর নীল। বীরেন্দ্রবাবুর 2 ছেলে বিল্টু আর বল্টুর সঙ্গে খেলা করছে। নরেন্দ্রবাবুর মেয়ে শর্মিলা, তার ছোট্ট নাতনি মামুনি, জামাই মানস আর মানসের এক বন্ধু সমিত এসে পড়েছে। সমিত কলকাতায় থাকে, মফস্বলের বর্ধিষ্ণু বাড়ির পুজো খুব কাছ থেকে উপভোগ করবে বলেই এখানে এসেছে। শুনলাম ফটোগ্রাফার, গলায় একটা দামি ক্যামেরা চলছে। মেয়ে জামাইয়ের বাড়ি তো মোটামুটি কাছেই, গুপ্তিপাড়ায়। জামাইদের মিষ্টির ব্যবসা, বিদেশেও নাকি সেই মিষ্টি রপ্তানি হয়। সব গল্পই আমাদের কানে আসছে, আমরা শুধু কান পেতে থাকছি। উৎসব মুখর একটা পরিবেশ। আমি প্রত্যুষকে বললাম, বেশ ভালোই লাগছে, কি বলো? শুধু ভালো লাগলে হবে? কত লোকের ভিড়ে ক্রমশ জটিল হয়ে উঠছে, অথচ অঙ্কের মাস্টার মশাই কিনা বিনা দোষে চলে গেলেন। বুঝলাম যে প্রত্যুষের মাথায় গদাধর চক্রবর্তীর খুনের ব্যাপারটা ঘুরছে। সুযোগ খুঁজছে শুধু দেবেন্দ্রবাবুকে ধরার। শান্তভাবে কথা বলার জন্য অপেক্ষা করতে হলো রাতে খাওয়া দাওয়ার পর অবধি। খেয়ে উঠে আমরা ছাদে গেলাম, ওখানে একটু ফাঁকা। দেবেন্দ্রবাবুই আমাদের নিয়ে গেলেন ছাদ থেকে পুরো চন্দননগর শহরটা পুজোর সময় কেমন লাগে সেটা দেখানোর জন্য। ঠিক সেই সুযোগটাই কাজে লাগালো প্রত্যুষ। আচ্ছা দেবেন্দ্রবাবু, গদাধরবাবু যেদিন খুন হন সেদিন অত রাতে উনি আপনাদের বাড়িতে এসেছিলেন কেন? ঠিক, এই কথাটা আপনাদের আগে বলা হয়নি। আসলে আমি লজ্জায় আপনাদের বলতে পারিনি। উনি বীরেন্দ্রর 2 ছেলেকে অঙ্ক করাতেন, সপ্তাহে 2 দিন। সাধারণত সকালেই আসতেন, তো হঠাৎ সকালে ওর কি কাজ পড়ে গিয়েছিল, ফোনও করেছিলেন, তো সকালের বদলে সেদিন রাত্রিরে এলেন। তারপরই আমার বাড়ি থেকে বেরোনোর পরে এই বিপত্তি। তাহলে বুঝতে পারছেন যে এরকম শত্রুহীন একজন মানুষের মৃত্যুর কারণ আমি নিশ্চিত পুরোহিত মশাই ভেবেই ওকে মেরেছে খুনি, ওই তীর ধনুকের পাসওয়ার্ডটা জানার জন্য। এবার বুঝতে পারছেন তো
আমি কেন এত লজ্জিত আর আতঙ্কিত, কে বা কারা না জানা অবধি আমি কিছুতেই চিন্তামুক্ত হতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আমি দেখছি কি করা যায়। আমাকে বাঁচালেন প্রত্যুষ বাবু। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি। পরদিন সপ্তমী সকালে উঠেই চায়ে চুমুক দিয়েই প্রত্যুষকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আজকে আমাদের প্রোগ্রামটা কি? কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে গো অপূর্ব। তবে বাড়ির কোনো লোক ব্যাপারটার ভিতর জড়িত থাকলেও খুনটা করেছে কিন্তু বাইরের লোক। হঠাৎ এই কথা কেন বললে? দেখো, বাড়ির সব লোকই জানে যে পুরোহিত মশাই এবং তার ভাইকে একরকম দেখতে। তাছাড়াও সে জানে পুরোহিতের ভাই এই বাড়িতে পড়াতে আসে, তাই সে আগে থেকেই অনেকটা সাবধানে থাকতো। খুনটা যে করেছে সেই এই বিষয়টা জানে না। তবে আমার ষষ্ঠেন্দ্রিয় বলছে তীর ধনুক চোর কিন্তু পুরোটাই এখন নজরে রাখছে। এখন বাড়ির অন্তত কেউ একজন জড়িত না থাকলে তীর ধনুক কোনো মতেই এত নিরাপত্তার ভেতর থেকে সরানো সম্ভব নয়। হয়তো সে এখন বাড়িতেই আছে, এত সহজে সে লোভ বা হাল ছাড়বে না। ঠিকই বলেছ। আচ্ছা, থানার বড়বাবু যে বললেন যে গদাধর বাবুর কোনো ব্যক্তিগত শত্রু, মানে কোনো ছাত্র হয়তো রাগের বশে এই কাজ করে ফেলেছে? আহা, আমার তা মনে হয় না। তাহলে সে এই বাড়ি থেকে যেদিন রাতে বেরোলো সেদিন না মেরে তো অন্য কোনো একদিন মারতে পারত। ঠিক ওই দিনই মারার সম্ভাবনাটা ভীষণ ক্ষীণ। তাহলে আমরা তদন্তটা এখন এগোবো কিভাবে? আমার মনে হয় যারা বাড়ির খুব কাছের লোক অথচ স্থায়ীভাবে বাড়িতে থাকে না, তাদেরকেই প্রথমে জেরা করার কাজটা শুরু করলে ভালো হয়। ম্যানেজার পরিমলকে তুমি কি সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাইছো? যেহেতু ও তো আর এই পরিবারের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তাই? আমি কিন্তু কাউকেই সন্দেহর ঊর্ধ্বে রাখছি না। সেটা গোয়েন্দাদের রাখতে নেই, এমনকি দেবেন্দ্র নারায়ণ ঠাকুরকেও নয়। মানে কি বলছো তুমি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মানে তীর ধনুকটা তো ওদেরই। ঠিক ওদেরই, কিন্তু ওরা একার তো নয়। তাই সবটাই হয়তো সাজানো নাটক। ওদের এইভাবেই ভাবতে শুরু করতে হয়। এই গুরু সত্যি লম্বা রেসের ঘোড়া। হ্যাঁ, এখন তাহলে প্রথমেই দেবেন্দ্রবাবুর কাছ থেকে সবাইকে জেরা করার অনুমতিটা চেয়ে নিতে হবে। এই শোনো, আমার খুব জানতে ইচ্ছে করছে যে প্রথমে কাদের করবে। খুব স্বাভাবিক, যারা এই বাড়ির লোক অথচ বাড়িতে থাকে না। আমেরিকাবাসী রূপঙ্কর, তার স্ত্রী রিমি, নরেন্দ্রবাবুর মেয়ে শর্মিলা, জামাই মানস আর তার বন্ধু সমীন। পরিমল বা নমিতাকে এখন করবে না? না, আমার ধারণা ওরা সরাসরি জড়িত থাকলে অন্তত গদাধরবাবু খুন হতেন না। ওরা দোষী হলে আসল পুরোহিত মশাই হয়তো খুন হলেও হতে পারতেন। তাই আপাতত ওদের জিজ্ঞাসাবাদ নয়, তবে প্রয়োজনে পরে করতেই পারি। আমরা দেবেন্দ্রবাবুর কাছে সবাইকে জেরা করার জন্য অনুমতি চাইলাম। উনি অনুমতি দিলেন বটে, তবে সদ্য আমেরিকা থেকে আসা ছেলে রূপঙ্কর বা বৌমা রিমিকেও জেরা করা হবে শুনে একটু ইতস্তত করলেন, তবুও বাধা দিতে পারলেন না। আমরা প্রথমেই ডাকলাম রূপঙ্কর বাবুকে। চারদিকে এত কলকাকলি যে নির্বিঘ্নে দুটো কথা বলার জায়গা একমাত্র আমাদের ঘরটাই। ওখানেই ডাকা হলো রূপঙ্কর বাবুকে। প্রত্যুষ ধীর স্থির অন্তর্ভেদী সজাগ দৃষ্টি নিয়ে নির্লিপ্ত প্রশ্ন শুরু করলো। আপনি কতদিন আছেন আমেরিকায়? ওই বছর 10। তীরধনুকের বিষয়টা আপনি জানেন? হ্যাঁ, ছোটবেলায় শুনেছি। অ্যাকচুয়ালি আমি বরাবরই বাড়ির বাইরে। স্কুলিং সেন্ট জেভিয়ার্স, তারপর যাদবপুর, আর ওখান থেকে ক্যাম্পাসিং, তারপর সোজা স্টেটস। এই অঞ্চলে একটা খুন হয়েছে, সেটা শুনেছেন তো? বাবা একদিন ফোনে বলছিলেন বটে। পুরোহিত আঙ্কেলের ব্রাদার হবেন মোস্ট প্রবাবলি। আচ্ছা, ওই খুনটার সঙ্গে তীরধনুক চুরির একটা সম্পর্ক আছে বলে কি আপনার মনে হয়? দেখুন, সেটা বলতে পারবো না। আসলে আই এম নট ইন্টারেস্টেড ইন দিস ম্যাটার। আমরা এখানে কদিন এনজয় করতে এসেছি, তারপর আবার চলে যাব। থ্যাংক ইউ। ওকে, থ্যাঙ্কস মিস্টার ডিটেকটিভ। আমার নাম প্রত্যুষ সেন। আচ্ছা, আপনার মিসেসকে একটু দয়া করে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ মিস্টার সেন। নমস্কার, বসুন রিমি দেবী। হাই, বলুন। বলছি, আপনি কতদিন আছেন আমেরিকায়? 12 বছরের মতো। তার আগে কোথায় ছিলেন? আমাদের বাড়ি ভবানীপুরে। লা মার্টিনিয়ারে পড়তাম, তারপর বিদেশ চলে যাই পড়াশোনা করতে।
আপনার বাড়িতে আর কে কে আছেন? আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। মা এখন আর নেই, বাবা আছেন, একাই থাকেন। আমার কাছে নিয়ে যেতে চাই, কিন্তু যেতে চান না। রূপঙ্কর বাবুর সঙ্গে আলাপ হলো কি করে? একসময় আমি আর রূপ একই কোম্পানিতে চাকরি করতাম, ওখানেই আলাপ। আপনাদের বিয়ে কতদিন হয়েছে? 8 বছর। চাকরি বা সংসার ছাড়া আপনার আর কি কিছু করতে খুব ভালো লাগে? আই মিন, হবি কিছু আছে? পুরনো অ্যান্টিক আইটেম কালেকশন। আমার সংগ্রহে অনেক দুষ্প্রাপ্য জিনিস আছে। ও, ইন্টারেস্টিং। ধন্যবাদ, আপনি আসতে পারেন। ওয়েলকাম। আমি নিচে গিয়ে নরেন্দ্রবাবুর মেয়ে শর্মিলা, মানে শর্মিলা ঘোষাল অর্থাৎ মানুষ ঘোষালের স্ত্রীকে ডেকে নিয়ে এলাম। ঘরে ঢুকেই বলে উঠলেন, আপনাদের গল্প আমি অনেক পত্রিকায় পড়েছি, বাবার মুখেও আপনাদের গল্প শুনলাম, আর আপনাদের সঙ্গে আলাপটাও এবারের পুজোয় আমার কিন্তু উপরি পাওনা। ধন্যবাদ। আপনার অসুরকুলের ব্যবসাটা ঠিক কি? ওদের তো বিখ্যাত মিষ্টির দোকান গুপ্তিপাড়ায়, ওই যে ঘোষাল মিষ্টান্ন ভাণ্ডার, নাম শুনেছেন বোধহয়। ওদের গুপো সন্দেশ তো আগে সেই বিদেশে যেত, এখন যায় না কেন? আসলে কিছু অন্যান্য মিষ্টি ব্যবসায়ী এখন বাইরে থেকে এখানে এসে জমিয়ে ব্যবসা করছে তো। তাছাড়া বিজ্ঞাপনের যুগ, তাদের মিষ্টি কতটা ভালো জানি না, তবে বিদেশের বাজারটা পুরো ধরে নিয়েছে তারা। এমনকি বিদেশের অনেক জায়গায় তো তারা কর্মচারী নিয়ে গিয়ে দোকানও খুলে ফেলেছে। তাই এখানকার সব পুরনো ঐতিহ্য ক্রমে হারিয়ে যেতে বসেছে। বুঝলাম। তাহলে আপনাদের এখন বেশ টানাটানি, তাই না? না, টানাটানি বলতে আমাদের দোকানটা ওই মোটামুটি চলে আর কি। মানে স্থানীয় খদ্দেরদের ওপরই তো এখন ভরসা, আগের সেই দপদপা আর নেই। ছাড়াও আপনার স্বামী কি আলাদা কিছু করেন? হ্যাঁ, ওর আলাদা একটা ব্যবসা আছে, চামড়ার ব্যাগের কারখানা, বিদেশে এক্সপোর্টও করে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার স্বামী মানসবাবুকে একটু পাঠিয়ে দেবেন প্লিজ। আচ্ছা, নমস্কার। মানুষবাবু ঘরে ঢুকেই আমাদের প্রশ্ন করলেন, বাড়িতে গোয়েন্দা রয়েছে, আমি কিন্তু আগে জানতাম না, এসে শুনলাম। বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের মুখে কি নাকি একটা খুনের ব্যাপারে আপনারা এখানে তদন্ত করতে এসেছেন। জ্যাঠামণির অনুরোধে এ বাড়িতে আপনারা এখন অতিথি, কিন্তু খুন তো হয়েছে শুনলাম এই শহরে, এই বাড়ি থেকে অনেকটা দূরে। তাহলে এই বাড়ির লোকেদের অযথা জেরা করা হচ্ছে কেন, আমি ঠিক বুঝলাম না। ঠিকই ধরেছেন আপনি, কিন্তু খুনটা যিনি হয়েছেন তিনি এই বাড়ির সঙ্গে জড়িত। তাই জড়িত মানে? এই বাড়ির পুরোহিত মশাইয়ের ভাই এবং এই পরিবারের অঙ্কের মাস্টার মশাই। তার মানে কি এই বাড়ির লোক খুনি? না, ঠিক তা নয়, তবে সেটা ভাবা তো আমার কাজ, সেই কারণেই তো আমি পারিশ্রমিক পাই। আরে পুলিশ তো বলেই দিয়েছে যে উনি খুব কড়া ধাঁচের লোক ছিলেন, অনেক ছাত্রকে ফেল করিয়ে তাদের জীবন একেবারে বরবাদ করে দিয়েছেন। তাদের মধ্যেই কেউ হয়তো। আপনি ক্রমশ আমার কাজ সহজ করে দিচ্ছেন মানসবাবু। এবার কি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? কি আর বলবো, নিরুপায়, করুন। বেশ। আচ্ছা, আপনার ব্যবসা কেমন চলছে? দেখুন, আমাদের মিষ্টির দোকান কিন্তু জগৎ বিখ্যাত, আপনি ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পাবেন, ভালোই চলছে। এছাড়া কি আর কোনো ব্যবসা আছে আপনার? আরে আপনি তো আয়কর বিভাগের লোকের মতো প্রশ্ন করছেন মশাই। না, সেরকম বলার মতো কিছু নেই। কোনোরকম বলার মতো কিছু কি আছে? দেখুন, আমি ব্যবসায়ী পরিবারের ছেলে। হ্যাঁ, নানান রকম ব্যবসা নিয়ে পরীক্ষা নিরীক্ষা সারা জীবন করেই যাব, তবে সব কি আর সব সময় বলা যায় না, বলা উচিত? আপনি না চাইলে নাই বলতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে যত বলবেন তত আপনার বিপদটা কমবে। বিপদ? এই বুঝলাম না, বিপদ মানে আমি কি সত্যিই অপরাধী নাকি? ছি ছি, আপনি অপরাধী হতে যাবেন কেন? যত আপনি ধোঁয়াশা তৈরি করবেন আমাকে তত বেশি পলিউশন টেস্ট করতে হবে, এই আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলুন, আর কি জিজ্ঞাসা করবেন? আর কিচ্ছু না, শুধু আপনি এবার আপনার বন্ধু সমিত বাবুকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন। কেন? এই ওকে হঠাৎ কেন? ও তো এ বাড়ির কেউ নয়, আমার বন্ধু মাত্র। কিন্তু উনি তো এখন বাড়িতেই আছেন, প্লিজ একটু পাঠিয়ে দিন।
মুখে একরাশ বিরক্তি আর অনিচ্ছা নিয়ে মানসবাবু উঠে চলে গেলেন। সামান্য কিছুক্ষণ পর সমিতবাবু এসে ঘরে ঢুকলেন। আমার মনে হয় যে মানসবাবু যতই হোক জামাই তো এ বাড়ির, অথচ জগদ্ধাত্রী পুজোয় শ্বশুর বাড়িতে এসে জেরার মুখে। ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছেন না। মনে হয় খুব আঁতে লেগেছে। সুমিতকে দেখেই প্রত্যুষ আপ্যায়ন করল। আসুন সমিতবাবু, আসুন। শুনলাম আপনি খুব গুণী মানুষ। না না, ওই আর কি, টুকটাক, সেরকম কিছু নয়। কেন, গতকাল সন্ধেবেলাতেই তো দেখছিলাম পুজো প্রাঙ্গণে কি সুন্দর গিটার বাজিয়ে গান করছিলেন, আবার ছবিও তো খুব ভালো তোলেন শুনেছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে। আচ্ছা, আপনি কি এই প্রথমবারের জন্য এখানে এলেন? না, আমি গতবার পুজোয় এসেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। তাই এবারেও আমি মানুষকে আগে থেকেই বলে রেখেছিলাম পুজোয় কিন্তু অবশ্যই যাব। মানসবাবুর সঙ্গে আপনার কিভাবে পরিচয়? একটা কাজের সূত্রে। কীরকম কাজ? আসলে আমি যে ছবিগুলো তুলি সেগুলো বেশিরভাগই কিছু বিদেশি পত্রপত্রিকায় যায়, অথবা কিছু এজেন্সি সেগুলো কিনে নেয়। আমার বিদেশি কিছু কন্ট্যাক্টও রয়েছে, তো সেই বিষয়েই ও যোগাযোগ করেছিল কিছু ছবি তুলে দেওয়ার জন্য, বিদেশে পাঠাবে। হ্যাঁ, কিসের ছবি? কিছু চামড়ার ব্যাগের। আপনি কি জানেন আপনাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? হ্যাঁ, শুনলাম। মানুষ বলছিল কে একজন নাকি খুন হয়েছেন, যিনি আবার কোনোভাবে এই বাড়ির সঙ্গেই রিলেটেড। তো সেই কারণেই বোধহয় সবাইকে জেরা করা হচ্ছে। কাল থেকে তো দেখলাম আপনি ঠাকুরের প্রচুর ছবি তুলছেন। তীর ধনুকের বিষয়টা কিছু জানেন? তীর ধনুকের বিষয়টা মানে বুঝলাম না। এই তীর ধনুকের একটা বিশেষত্ব আছে, যে এই তীর ধনুক একবার স্পর্শ করে তার নাকি চূড়ান্ত ক্ষতি হয়। এটা অভিশপ্ত তীর ধনুক। দেখলেন না, ঠাকুরমশাই তীর ধনুক ধরেছিলেন, ব্যাস ওর ভাই খুন হয়ে গেলেন। তাই ওটার আশেপাশে খবরদার যাবেন না, মনে থাকবে। ও তাই? খুব ভালো করলেন তো আমাকে সাবধান করে দিয়ে। কই, মানুষ তো এ বিষয়ে আমাকে কিছু বলেনি। যাই হোক, ধন্যবাদ। ধন্যবাদ, আবার কথা হবে। প্রত্যুষের মশকরায় আমি আর হাসি চাপতে পারছিলাম না। সমিতবাবু যেতেই আমি সবে আওয়াজ করে হাসতে যাব, দেখি দিনু ঢুকছে চা নিয়ে। চা নামিয়ে রেখে থমকে দাঁড়িয়ে আছে। মুখ দেখে মনে হচ্ছে যে পেটে অনেক কথা আছে। প্রত্যুষও মনে হয় সেটাই বুঝেছে। জিজ্ঞেস করলো, কিছু বলবে দিনু কাকা? আগে যেদিন মাস্টারমশাই খুন হলেন আমি চা দিতে গিয়েছিলাম, বললাম চা খান, জলখাবার নিয়ে আসছি। উনি বললেন, না দিনু কাকা, আমি এখনই বেরিয়ে যাব। আমি কেন জিজ্ঞেস করায় বলেছিলেন, সন্ধ্যের পর থেকেই ছায়ার মতো পেছনে লেগে থাকে বদমায়েশটা। আর কিছু বলেছিলেন মাস্টারমশাই? না গোয়েন্দাবাবু, এই আমারই হয়েছে যত জ্বালা। এই আগের বারের মতো দুই ভাইতে একেবারে খুনোখুনি। আগে আমি গেলাম, এখন আমার অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা, এখন এসো। তবে এই বাড়ির সম্পত্তি আর সম্মান রক্ষা করার জন্য তোমাকে আমার কাজে লাগবে কিন্তু। প্রণাম জানিয়ে দিনু চলে গেল। আমি কৌতূহলবশত প্রত্যুষকে প্রশ্ন করলাম, এই আচ্ছা, নমিতাকে জিজ্ঞাসাবাদ করলে না? একে অল্প বয়সী অবিবাহিতা, তার উপর প্রেমিকাদের মতো চালচলন, তাই ওটা আমি তোমাকে জেরা করার জন্য ছেড়ে দিলাম। এই কথার কোনো উত্তর হয় না বলে আমি চুপ করে গেলাম। অষ্টমী সকালে পুষ্পাঞ্জলি, সারা দিন হইচই, খুব আনন্দে বাড়ি একেবারে মাতোয়ারা। ওদিকে প্রত্যুষ চুপচাপ নিজের ঘুঁটি সাজিয়ে চলেছে। হঠাৎ প্রত্যুষ দোতলার দিকে পা বাড়াল। আমিও পিছু নিলাম। পরিমলের ঘরে ঢুকলো। দেখলাম যে পরিমল চৌকিতে বসে ঝুঁকে পড়েছে কাগজের উপর, শব্দ ছকে নিমগ্ন। প্রত্যুষ বলে উঠল, পরিমলবাবু, আপনি তো এই পরিবারের একমাত্র মানুষ যে রক্তের সম্পর্কে কেউ নয়।
এখন যদি মহামূল্যবান তীরধনুকটার হঠাৎ কিছু হয়ে যায়, তখন পুরো সন্দেহটা কিন্তু আপনার ঘাড়েই সবার আগে এসে পড়বে। আপনার সমর্থনে কিন্তু এখানে কেউ নেই। বাকি কর্মচারীরা তো সব অশিক্ষিত, তাদেরকেও অযথা সন্দেহ করবে না। সেই জন্যই তো আমি বড়বাবুকে আগে থেকেই বলে রেখেছি, দশমীর পরের দিনই আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাব কলকাতায়। একটা নতুন ভালো কাজের সন্ধানও পেয়েছি। তীরধনুকের সেন্সারের একটা সূত্র আছে, সেটা সমাধানটা কিছুতেই মাথায় আসছে না। আপনি যেহেতু ধাঁধা শব্দছক ভালোবাসেন, তাই যদি একটু সাহায্য করতে পারেন। আমার ওসব নিয়ে মাথা ঘামিয়ে কী লাভ বলুন? বামুন হয়ে চাঁদের দিকে বিনা কারণে শুধু শুধু হাত বাড়াতে যাবই বা কেন? আমাকে কিন্তু একজন বলেছে যে আপনি নাকি পাসওয়ার্ডটা জানেন। আমি বুঝে গেলাম যে প্রত্যুষ এবার একটা দুসরা দিল। পরিমল একটু হতচকিত, তবে তাড়াতাড়ি সামলে নিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলল। যে বলেছে সে একটা মিথ্যেবাদী আর বিশ্বাসঘাতক। তবে একটা কথা আপনাকে বলে গেলাম, এই বাড়িতে কিন্তু সর্ষের ভেতরেই ভূত আছে। অষ্টমীর রাত্রিরে প্রত্যুষ আমাকে একটা অদ্ভুত কথা বলল। কাউকেই আর বিশ্বাস করতে পারছি না গো অপূর্ব। সবাই নানা রকম মুখোশ পরে রয়েছে, কেউই পুরো সত্যিটা বলছে না। সেখান থেকে আসলটা বার করাটাই সব থেকে মুশকিল। আচ্ছা, নমিতা কি প্রেম করে পরিমলের সঙ্গে? দেখলে তো কেন আমি নমিতাকে জেরা করিনি। ঠিক লোককেই আসল দায়িত্বটা দিয়েছি। তুমি আমার নির্দেশ ছাড়াই নিজের আগ্রহেই কিরকম নজর রাখছো ওর উপর। না না, মাঝে মধ্যে খুব গল্প করে তো, তাই দেখি আড়াল আবডালে আর কি। অনেক সময় দেখবে পূর্ণিমার রাতকেও কাক ভোরবেলা ভাবে। যা দেখছো তা হয়তো পুরোটা সত্যি নয়। একটা জিনিস খেয়াল করেছো যে সমিত সবচেয়ে বেশি ছবি তুলছে ঠাকুরের আর লুকিয়ে নমিতার? না, সেটা তো খেয়াল করিনি। তুমি কি আমার ছদ্মবেশের সরঞ্জামগুলো এনেছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বুঝলাম না যে প্রত্যুষ কোত্থেকে কোন কথায় চলে গেল। শুধু দেখলাম যে একটু পরেই ছদ্মবেশের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে নিয়ে প্রত্যুষ বেরিয়ে গেল। আমি ওর সঙ্গে এতদিন থেকে কিছুটা হলেও গোয়েন্দাগিরি শিখেছি। নবমী পুজোর সময় দেখলাম যে বাড়ির সবাই মোটামুটি উপস্থিত। শুধু বাড়িতে নেই প্রত্যুষ, সমিত আর নমিতা। তারা কি প্রত্যেকেই আলাদা কাজে, নাকি তিনজনেই একই জায়গায়? এবার আমার মাথা কিন্তু সত্যি গলিয়ে যাচ্ছে। প্রায় ঘন্টা 3 পর আমি আর থাকতে না পেরে পুজো শেষ হওয়ার পর বাড়ি থেকে একটু বেরোলাম। বড় রাস্তা ধরেই হাঁটছি, কাহা তো কার বাড়িতে থাকা যায়। হঠাৎ একটা অটো এসে পাশে দাঁড়ালো। দেখি এক পাঞ্জাবি ভদ্রলোক পিছনে বসে আমাকে ইশারায় ডাকছেন। আমি তো ইতস্তত। হঠাৎ পাঞ্জাবি ভদ্রলোকটি বলে উঠল, অপূর্ব, উঠে এসো ভায়া, কথা আছে। সত্যি প্রত্যুষ এক এক সময় এমন ছদ্মবেশ ধরে যে আমি চিনতে পারি না। এটা ওর একটা দারুণ শিল্পসত্তা। তারপর ওর একটা সুলভ শৌচালয়ের সামনে এসে অটোটাকে ছেড়ে দিল। ভেতরে ঢুকে যাওয়ায় বুঝলাম যে প্রকৃতির ডাক। খানিকক্ষণ পর আবার স্বাভাবিক রূপে ভেতর থেকে বেরিয়ে এলো প্রত্যুষ। আমি সুলভে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে আছি। ও যেন সাক্ষাৎ ভূত দেখছে। ভেতরে ঢুকলো পাঞ্জাবি, বেরিয়ে এলো এক বাঙালি। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, আর এতক্ষণ ছিলে কোথায়? খবর আছে ভায়া, তোমার নমিতার আসল প্রেমিক হলো সমিত। গঙ্গার ধারে স্ট্র্যান্ড রোডে নির্জনে প্রেম করছিল। তাই নাকি? তো সাংঘাতিক খবর। প্রেমের ফাঁকে হঠাৎ একটা প্রাইভেট গাড়ি এলো, ওরা উঠে গেল। আমিও অটো নিয়ে পিছু ধাওয়া করলাম। ওরা ব্যান্ডেলে গিয়ে একটা হোটেলে উঠল। আমি গাড়ির নাম্বারটা নোট করে মিত্তির সাহেবকে দিয়েছি, খবর চলে আসবে একটু পরেই। ওরা বোধহয় ফুর্তি করে এখনো ফেরেনি। প্রাইভেট গাড়ি? হ্যাঁ, ভাড়ার গাড়ি নয়, প্রাইভেট। সেটাই এখন জানতে হবে। এই অঞ্চলে ওদের বেড়ানোর জন্য ব্যবহার করতে গাড়ি দিল কোন বন্ধু। সন্ধ্যারতি শুরু হলো। সত্যি দেখার মতো। অনেক দিন মনে থাকবে পুরোহিত মশাইয়ের এই পুজো অর্চনা আর বন্দনা পদ্ধতি। মাঝখানে প্রত্যুষের ফোনটা বেজে উঠল। আমাকে ফিসফিস করে প্রত্যুষ বলল, গাড়িটা মিস্টার পাকরাশির,
কোন পাকড়াশি মনে আছে তো? সেই গোস্বামী মালিপাড়ায় মা মনসার মাথায় পীতাম্বরী নীলাটা যে হাতাতে চেয়েছিল। দেশের ঐতিহাসিক দামি জিনিসপত্র সব বিদেশে পাচার করে, সেবার হাতে নাতে ধরতে পারিনি, তবে এইবার বাগে পেলে আর ছাড়ছি না। তাই নাকি? কোনোদিন ভোলা যায় নাকি সেই পীতাম্বরী পদ্মাবতী কেস? তবে তার মানে তো সুমিত আর নমিতা জড়িত। ধীরে বৎস, ধীরে। অনেক রাত অবধি হুল্লোড় করে একটু বেশি রাতেই সবাই শুতে গেল। সন্ধ্যাবেলা থেকে দেখছি যে প্রত্যুষ একা ঘরে শুধু ফোন ঘাঁটছে আর অনেককে ফোন করছে। আমি শুধু কুয়াশা ঘেরা অন্ধকারে কিছু না বুঝেই হাতড়ে বেড়াচ্ছে। সন্ধেবেলা দেখলাম যে থানার বড়বাবু মিস্টার মিত্রের নিমন্ত্রণ। উনি পুলিশের পোশাকে এসেছেন, খাওয়া দাওয়া করলেন, আর যাওয়ার সময় দেখলাম যে প্রত্যুষ আমাকে আসছি বলে হাত দেখালো। দারোয়ান ঝগড়ুকে নিয়ে পুলিশের জিপে উঠে বেরিয়ে গেল। বাড়ির সবাই তো হতচকিত। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। দেখি প্রত্যুষ। হ্যাঁ, হ্যালো, বলো। তুমি এক কাজ করো, বাড়ির সবাইকে বলে দাও যে পুলিশ ঝগড়ুকে সন্দেহ করছে, তাই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। আর তোমাকে গোপনে বলে রাখছি, ঝগড়ু আজ এখানে রাত্রিরে জামাই আদরেই থাকবে। আচ্ছা। প্রত্যুষ ঢুকলো রাত 10টা নাগাদ। মুখ বজ্র কঠিন, চাপা কালো গেঞ্জি আর নীল জিন্সের প্যান্টে ক্যারাটের ব্ল্যাক বেল্ট, চেহারাটা ফেটে বেরোচ্ছে। এতদিন পাঞ্জাবি পায়জামায় চাপা ছিল ওর আসল জৌলুসটা। দেবেন্দ্রবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন। প্রত্যুষ হাত দেখিয়ে বলল, আজ খুব ক্লান্ত, কাল সকালে সব কথা বলবো। চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আপনারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আমি এই কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। তবে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম যে ও বাইরের পরা গেঞ্জি প্যান্ট পরেই সেদিন শুয়ে পড়ল। এই সময় আমি কম কথাই বলি, জানিও পছন্দ করে না, অন্য জগতে থাকে একটা। চোখ মুখ থেকে বুঝে যাই। চুপচাপ মোবাইল ঘাঁটছি, ঘুম জড়িয়ে আসছে, আর কখন যে চোখ লেগে গেছে জানি না। হঠাৎই একটা চিৎকার চেঁচামেচি। উঠে দেখি যে পাশে প্রত্যুষ নেই। ছুটে গেলাম দরজার কাছে। দরজাও ভেতর থেকে ছিটকানি দেওয়া। ম্যাজিক নাকি? দরজা বন্ধ, অথচ কোথায় গেল প্রত্যুষ? তাড়াতাড়ি দরজাটা খুললাম। মনে হলো যে চিৎকারটা আসছে জগদ্ধাত্রী মায়ের মন্দিরের কাছ থেকে। সিঁড়ি দিয়ে আমি দৌড়ে নিচে নেমে গেলাম। গিয়ে তোমার চক্ষু চড়ক গাছ। যা দেখছি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। প্রত্যুষের হার্ট বলা রিভলভারটা সমিতের কপালে ধরা, আর সমিতের হাতে মায়ের তীর ধনুক। পাশে পড়ে আছে গিটারের ব্যাগটা। আমাকে দেখেই প্রত্যুষ চেঁচিয়ে উঠে বলল, অপু, তাড়াতাড়ি সমিতের কোমরের গোঁজা ছুরিটা বের করে নাও, ওটা কাজে লাগবে। আমি দৌড়ে গিয়ে ছুরিটা বার করে নিলাম। প্রত্যুষ আবার বলল, মিত্তির সাহেবকে ফোন করে দাও, আসতে বলো, আমার বলা আছে। বাড়ির সবাই হই হট্টগোলে এখন এখানে চলে এসেছে। প্রত্যুষ এবার সমিতের হাত থেকে তীর ধনুকটা নিয়ে বলল, চলুন, মামা না আসা অবধি একটু চেয়ারে বসুন, তারপর একেবারেই না হয় মামার বাড়ি যাবেন। সমিতের হাত থেকে তীর ধনুকটা নিয়ে দেবেন্দ্রবাবুর হাতে দিয়ে প্রত্যুষ বলল, এই নিন আপনার আমানত, আমি কিন্তু হাতছাড়া হতে দিইনি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝে উঠতে পারছি না। তবে তো নাটকের প্রথম অঙ্ক, এখন কি শুধু দেখে যান। হ্যাঁ, তাহলে খুনটা করলো কে? একটু ধৈর্য ধরুন, সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কথার ফাঁকেই জিপের আওয়াজ। মিত্তির সাহেব এসে গেলেন। এবার তো দেবেন্দ্রবাবুর হৃদরোগে আক্রান্ত হওয়ার উপক্রম। কারণ মিত্তির সাহেবের সঙ্গে দারোয়ান ঝগড়ু হেঁটে আসছে, চমকের পর চমক। এইবার দেবেন্দ্রবাবু আর থাকতে পারলেন না, বলেই ফেললেন, আরে প্রত্যুষ বাবু, আমার মাথা কিন্তু সত্যি এবার গুলিয়ে যাচ্ছে। আপনি এবার একটু খোলসা করে ব্যাপারটা বলুন তো। বলছি, এই বাড়িতে আসার পর থেকেই আমি সবার উপর তীক্ষ্ণ নজর রাখতে শুরু করি। সবচেয়ে বেশি চোখে পড়ে নমিতার চালচলন। সব প্রতিভ, বুদ্ধিদীপ্ত, ভালো মেয়েই বলে মনে হয়। পরিমলের সঙ্গে ওর ঠাট্টাই আর কি মেলামেশাটা মেনে নিচ্ছি প্রথমে আমাকে ভুল পথে চালিত করেছিল বটে,
তারপর আমি হাতে নাতে প্রমাণ পাই যে সমিতের সঙ্গে ওর একটা সম্পর্ক আছে। তার আগে অবশ্য সমিতের বেশিরভাগ ছবি তার ভালোবাসার মানুষের দিকে তাক করা, সেটা আমার চোখে পড়েছিল। হালকা সন্দেহ তখনই তৈরি হয়। আমার আন্দাজ ছিল আজ রাতেই হয়তো ঘটনাটা ঘটবে, যেহেতু কাল সকালে পুজো শেষ, আসল অস্ত্র খোলা হয়ে যাবে। দিনুদা আমাকে প্রথম খবর দেয় যে পরিমল আর সমিতকেও আলাদা গোপনে কথা বলতে দেখেছে। শুধু তাই নয়, সমিত এই এলাকায় আগেও কয়েকদিন ওর চোখে পড়েছে লক্ষ্মীগঞ্জ বাজারে যাওয়ার পথে। অথচ পরিমলের সঙ্গে সমিতের কোনোভাবেই জানাশোনা হওয়ার কথা নয়। তাহলে ওদের গোপনে কি কথা থাকতে পারে? এবার পরিমলের মুখে বিশ্বাসঘাতক কথাটা শুনে আমি দুয়ে দুয়ে চার করি, যে মেলাবার চেষ্টা করি, তবে সবটাই আন্দাজ। পরিমল হয়তো আগেই সূত্রের পাসওয়ার্ড সমাধান করে ফেলেছিল, সেটা সে সমিতকে বলে দেয়, হয়তো কিছু টাকার লোভে, কারণ তীরধনুকের টাকার ভাগ সমিত ওকে দেবে বলে মনে হয় না। কিছু ভুল বললে আমাকে কিন্তু শুধরে দেবেন পরিমলবাবু। তবে এই তীরধনুকের ইতিহাসটা কিন্তু সমিতবাবুকে বলে নমিতা। ওদের সম্পর্কের কুঁড়ি খুব সম্ভবত গত বছর জগদ্ধাত্রী পুজোর সময় ফোটে। পরিমল আর সমিতের মধ্যে সেতু হলো এই নমিতা। তবে নমিতার প্রকৃত প্রেম সমিতের সঙ্গে। পাসওয়ার্ড আদায় করার জন্যই পরিমলের সঙ্গে ভালোবাসার অভিনয়। মূল উদ্দেশ্য ছিল আসল প্রেমিকের হাতে তীরধনুক তুলে দেওয়া। কি ঠিক বললাম তো নমিতা দেবী? আর তার তীরধনুক কেনার খদ্দেরটা বোধ হয় মিস্টার পাকরাশি। কি ঠিক বলছি সমিতবাবু? তবে গদাধর চক্রবর্তীকে কে খুন করেছে সেটা কি আমি বলবো না আপনি বলবেন সমিতবাবু? সমিত আর নমিতা দুজনেই মাথা নিচু করে বসে আছে। নিজের বন্ধু বিপদে পড়ছে দেখে হঠাৎ মানসবাবু খুব উত্তেজিত হয়ে উঠলেন। দেখুন, আপনি গোয়েন্দা বলে যা খুশি মন গড়া গল্প করতে পারেন না। আচ্ছা, আপনার কাছে এসবের কি কোনো প্রমাণ আছে? অবশ্যই। তীরধনুক চুরির ব্যাপারটা তো আমি হাতে নাতে ধরেছি, আর মিত্তিরি সাহেবের খুব ভালো জানা আছে কোথায় ব্যথা দিয়ে কোন কথা বার করতে হয়। সবচেয়ে বড় কথা, মার্ডার ওয়েপনটা কিন্তু এখন পুলিশের হাতে। ওটা দিয়েই কিন্তু গদাধরবাবুকে খুন করেছিল সমিতবাবু। সমিত আর থাকতে পারল না, চিৎকার করে উঠল, আমি মারতে চাইনি ওকে। আমি তো ভেবেছিলাম উনি পুরোহিত মশাই। আমাকে নমিতা কোনো দিন বলেনি যে ওর যমজ ভাই আছে। শুধু পুরোহিত মশাইয়ের একটা ছবি আমাকে মোবাইলে দেখিয়েছিল। বারবার পাসওয়ার্ডটা জিজ্ঞেস করেছিলাম ওনাকে, উনি বলতে অস্বীকার করায় ভয় দেখাচ্ছিলাম। হঠাৎ উনি আমাকে ধাক্কা দিয়ে পালাতে চান। আমি মাটিতে পড়ে যাই, ওনার পায়ে পা দিয়ে জড়িয়ে ধরি। উনি উল্টে গিয়ে আমার ওপরে পড়েন। আমার হাতে ছুরি ধরা ছিল, ছুরিটা ওর বুকে ঢুকে যায়। আমি ওকে খুন করিনি, এটা একটা নিছক দুর্ঘটনা। তারপরেই আমি নমিতার মাধ্যমে পরিমলবাবুর দ্বারস্থ হই, কারণ নমিতা বলে যে পরিমলবাবু পাসওয়ার্ডটা জানেন। আপনি বারবার ঠাকুরের ছবি তোলার নাম করে লক্ষ্য করেন যে তীরধনুকটা ফোল্ডিং ছাতার মতো ছোট করা যায় সিন্দুকে রাখার সুবিধের জন্য। প্রথমে চাদর মুড়ি দিয়ে মায়ের চাঁদমালাটা সিসি ক্যামেরার উপর ফেলে দিলেন। এসবই আমি মায়ের মূর্তির পেছন থেকে লুকিয়ে দেখছিলাম। তারপর খুব দ্রুত তীর আর ধনুকের ওপর পাসওয়ার্ডটা সেট করে দিলেন। অ্যালার্মটা একবার বেজে উঠেই আবার থেমে গেল। চারদিক তখন নিস্তব্ধ। এদিক ওদিক একবার দেখে নিলেন। গিটারের ব্যাগের মধ্যে তীর আর ধনুকটাকে ভরে নিয়েই পালাতে চাইলেন, আর আমি ঠিক তখনই আপনাকে ধরি। আপনি সঙ্গে সঙ্গে কোমরে হাত দিয়ে ছুরিটা বার করে আমাকে আক্রমণ করতে চাইছিলেন, কিন্তু তখনই আমি বাধ্য হলাম রিভলভারটা বের করতে। তবে অপরাধী আপনি একা নন। এই কাজে আপনাকে নিযুক্ত করেছেন নমিতা দেবী, আর পয়সার লোভে সূত্রের সমাধান বলে দিয়ে সাহায্য করেছেন পরিমলবাবু। শুধু তাই নয়, সে পয়সা উনি হয়তো এতক্ষণে পেয়েও গেছেন। ওনার ব্যাগ সার্চ করলেই হয়তো পাওয়া যাবে, কারণ আগামীকালই ওনার কেটে পড়ার কথা। সত্যি পরিমলের ব্যাগ থেকে একটা 500 টাকার বান্ডেল পাওয়া গেল। দেবেন্দ্রবাবুর দুই ভাই নরেন্দ্রবাবু এবং বীরেন্দ্রবাবু দুজনের মাথায় হেঁট। যতই হোক, একজন জামাইয়ের বন্ধু আর একজনের শালিকা অপরাধী। নাটকের জবনিকা পতন হতে চলেছে।
পূব আকাশে আলো ফুটছে। একটু পরেই দশমীর ভোর। মা 1 বছরের জন্য বিদায় নেবেন। শুধু যাওয়ার আগে কালিমালিপ্ত করে দিয়ে গেলেন চন্দননগরের বর্ধিষ্ণু এই ঠাকুর বংশকে। কলঙ্কিত হল এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক জগদ্ধাত্রীর প্রধান অস্ত্র তীর আর ধনুক। মিস্টার মিত্তির সমিত, নমিতা আর পরিমলকে নিয়ে থানায় চলে গেলেন। 3 জনের অপরাধ 3 রকম। আর আমরা সবাই গিয়ে বসলাম বসার ঘরে। দেবেন্দ্রবাবু ব্যাংকের চেক বই নিয়ে হাজির। বলুন প্রত্যুষবাবু, আপনার পারিশ্রমিক। আমি তো মশাই অভিভূত। আপনি যা বলবেন তাতে আমি রাজি। ওটা আপনি আপনার খুশি অনুযায়ী দেবেন। আমার কিন্তু একটা অন্য কথা আছে। কি কথা বলে ফেলুন। আপনি কিন্তু আমাকে সবকিছু খুলে বলেননি। আপনাদের বংশে বোধহয় এর আগেও একবার কলঙ্ক লাগতে যাচ্ছিল। হ্যাঁ, মানে সেটা লজ্জায় আপনাকে বলিনি। মানে আমার কাকা স্মাগলারদের বল সঙ্গে পড়ে ওটা হাতাতে চেয়েছিল। অল্প বয়সে উনি মারা যান, মানে ওই দলীয় কোন্দলে খুন হন। তখনও অবিবাহিত ছিলেন, তাই ওর কোনো বংশধর নেই। ঠিক সেই কারণেই বোধহয় আপনার বাবার সেন্সার লাগানোর পরিকল্পনাটা আর সূত্র ফলকে লিখে রাখার কথা মাথায় আসে, তাই না? ইউ আর জিনিয়াস মিস্টার প্রত্যুষ সেন। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম ফেরার পথে। ওদের কি বিচার হবে সেটা মা গঙ্গাই জানে। দশমীর সকাল, ফাঁকা ট্রেন। প্রত্যুষকে বললাম, একটা প্রশ্ন করা যেতে পারে? আবার কি হলো? না, বলছি ঘরে তো ছিটকানি লাগানো ছিল, তো তুমি বাইরে বেরোলে কি করে? ওটা পরে একদিন তোমাকে শিখিয়ে দেব। একটা সামান্য সুতো দিয়ে ওটা করা যায়, বুঝলে? বাইরে থেকেও ভিতরের ছিটকিনি লাগিয়ে দেওয়া যায়। দরজাটা আটকে দিয়ে গেলে কেন? একটু চিন্তা করো, ঠিক উত্তর পেয়ে যাবে। বুদ্ধিমান শ্রোতারা কিন্তু না বললেও বুঝে যাবে। আমি তোমাকে এই জীবনে আর ছাড়ছি না গুরু। হ্যাঁ, FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন বাণীব্রত গোস্বামীর লেখা রহস্য গল্প রক্ষাকর্ত্রী জগদ্ধাত্রী। গল্পের সূত্রধার সৌমি, গল্পের কথক ও অপূর্বর ভূমিকায় অরিজিৎ, গোয়েন্দা প্রত্যুষের চরিত্রে বাসু, জমিদার দেবনারায়ণ অর্পণ, পরিমল ও দিনু উজ্জ্বল, মিত্তির বাবু সোমক, ঠাকুর সৌমিক, রূপঙ্কর রাজীব, রিমি সুনন্দা, শর্মিলা দেবলীনা, মানস কল্পলাল এবং সমিত আত্রেয়। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প। আমাদের গল্প যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।